বেশ ভালো, এই আমাদের পাড়াতেও কিন্তু বেশ ভালো আর কি ভাড়া আসতেছে। অ্যান্ড আমাদের বাঙ্গাল ভাষাটাই চলে আসামে। তো বলছে যে ভাড়া ভাড়া আসতেছে, আমাদের তো এত মানে মাটি পড়ে রয়েছে, একটা বিল্ডিং বানায় যদি ভাড়া দিই বেশ ভালোই তো টাকা আসতো। দেখছি আয়না মানে ড্রেসিং টেবিল নয়, ওই যে লম্বা দেওয়ালে আয়নাগুলি থাকে না, ও যখনই আয়না দেখে ওর সবসময় মনে হয় আয়নায় ধরো ওপর ওল্ড পার্ট থেকে কেউ টক 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 আওয়াজ করলে যেমন আওয়াজ হয় না, ঠিক প্রেগনেন্সি তোমার হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, ওটার জন্য হয়তো তুমি হ্যালুসিনেট করছো। নাহলে কই আমি যখন থাকি কোনো তো প্রবলেম হয় না। ভৌতিক বাড়ি ঘটনা একাধিকবার শুনিয়েছি, যেখানে কোনো রকমের ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটে, আত্মহনন বা অ্যাক্সিডেন্টাল ডেথ, আস্তে আস্তে সেই বাড়িটা কিন্তু ভৌতিক বাড়িতে কনভার্ট হয়ে যায়, তাই তো? আজ এমন একটা বাড়ির ঘটনা আমাদেরকে অনিমাদি, আসামের অনিমাদি পাঠিয়েছেন, যেই বাড়িটা একদম নতুন, জাস্ট কনস্ট্রাকশন করা হয়েছে, এবং প্রথম যে নতুন ভাড়াটিয়া এসছে তার সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সত্যি তো, নতুন বাড়িতে কি কাণ্ড হতে পারে, কিউরিওসিটি জাগছে তো, আমারও কিন্তু জেগেছিল, তাই অনিমাদির এই ঘটনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করছি ঘটনাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও অনিমাদির পাঠানো এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আহ যারা ঘটনা পাঠাতে চাইছেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, ঠিক আছে? শুরু করছি অনিমাদির ঘটনা। অনিমাদি, এটা আমাদের আসামেরই ঘটনা, অনিমাদি যেটা পাঠিয়েছে, এবং ও বলেছে তুই নাম মানে সত্যি দিদি, এমন কয়েকজন মানুষ আছে দিদিদেরকে বা মাসিমণিদের আমি দেখিনি, যেমন শ্রাবণী মাসিমণি আছে, পারমিতা দি আছে, তিন্নি আছে, কোনোদিনও দেখি না। বাট কখন যে ওদের এত কাছের হয়ে গেছিলাম, মানে হয়ে গেলাম, আমি কি বলবো, শ্রাবণী মাসিমণিও আমাকে তুই বলে বলে, অনিমাদিও তুই বলে বলে, মনে হয় কি ছোট বোন বা নিজের মেয়েকে যেমন বলে না, মানে সত্যি আমি বলবো আমি ব্লেসড, আমি এই জায়গাটা আপনাদের মনে করতে পেরেছি। তো আমাকে বলছে যে তুই না এগুলির নাম ঠাম মানে ইয়ে করিস না, কারণ মানে উনি মানে লোকটা না ভাড়া দেয় বাড়িটা, বলছে বেকার দুর্নাম হয়ে যাবে, এমনি বলতেই পারিস, যদিও উনি যা করার মানে বাড়িটা পুরো মানে পুরো ঘরটা ভাঙতে হয়েছে। তো মনে হচ্ছে না একটু ভয়ঙ্কর? সত্যি ভয়ঙ্কর। তাহলে শোনো ব্যাপারটা। হুম। তো এখানে আমি ছদ্মনাম ইউজ করছি রথিন বাবু, ঠিক আছে? তো আমাদের আসামের এখন কিন্তু স্পেশালি গুয়াহাটিতে, গুয়াহাটি কেন, শিলচর অলসো, তেজপুর অলসো, নগাঁও অলসো, ভাড়াটিয়া মানে ভাড়া দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু একটা রমরমা বিজনেস, ঠিক আছে? অ্যান্ড বেশ ভালোই ভাড়া পাওয়া যায়, হ্যাঁ। মোটামুটি যদি 2 BHK ফ্ল্যাট হোক, চোখ বন্ধ করে 15, আর যদি ওরকম পোশ এলাকা হয় তাহলে 20-25 তো চোখ বন্ধ করে পেয়ে যাবো। তো বুঝতেই পারছো, একটা তোমার যদি মাটি থাকে বাড়ি বানিয়ে দিলে এটা ভালো বিজনেস একটা, ঠিক আছে? ঠিক তেমনই রথিন বাবুর কি করেছে, উনি যখন এই প্লটটা কিনেছেন, তো উনি মানে মোটামুটি একটা বাড়ি বানিয়েছেন, ওনার ছেলে আছে, বৌমা আছে, ছেলে এবং ছেলের বৌমা দুজনেই চাকরিরত, ঠিক আছে, দুজনেই গভর্নমেন্ট সেক্টরে আছেন, স্কুল মাস্টার আর কি, হ্যাঁ, দুজনেই। এবং ওনাদের ছেলে সে মানে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে আর কি বাইরে গেছে, আমি আর রিভিল করলাম না মেইনলি কি করতে গেছে। তো বাইরে গেছে। অ্যান্ড ওনার রথিন বাবুর স্ত্রী বাতের আর্থরাইটিস, যে বাতের ব্যথা এমনই ইয়ে না, বিকেলবেলা হলে এই জিনিসটা আরো বেড়ে যায়। উনি ম্যাক্সিমাম টাইম যতটুকু কাজ করার করে না, ম্যাক্সিমাম টাইম উনি বিছনায় থাকেন, বিছনায় থাকতে ভালোবাসেন আর কি, কিছু করার তো আর উপায় নেই, মানে এতটাই কষ্ট পান ভদ্র মহিলা। তো রথিন বাবুর একটা মুদিখানার দোকান আছে, ওই পাড়াতেই আছে, তো উনি চলে যান সেই মুদিখানার দোকানে। আর গিন্নির কাছে একজন পরিচারিকা থাকেন। গিন্নি মোটামুটি মানে যেহেতু ওনারা একটা বেশ দুতলা বাড়িতেই, প্রথমটা দুতলা বাড়ি, তো ওখানে মানে বেশ ওদের অ্যাটাচ বাথরুম পায়খানা সবকিছুই আছে, অসুবিধা নেই। এবং ওনার পুরো মানে এক পোর্শন মানে উপরতলা ধরো রথিন বাবু ওনার স্ত্রী ওরা থাকেন, খাওয়া দাওয়া যদিও এক, নিচের পোর্শনটা ওনার নাতি, মানে নাতির উপরেও একটা রুম আছে, নিচেও রুম আছে, নাতির যেটা ইচ্ছা, খাওয়া দাওয়া কিন্তু একসঙ্গে, হ্যাঁ। তো যাই হোক, ওই পোর্শনটা মানে ওনাদেরই। তো রথিন বাবুর মানে ছেলে বলছেন যে বাবা এখন তো বেশ ভালো, এই আমাদের পাড়াতেও কিন্তু বেশ ভালো আর কি ভাড়া আসতেছে, অ্যান্ড আমাদের বাঙ্গাল ভাষাটাই চলে আসামে। তো বলছে যে ভাড়া ভাড়া আসতেছে, আমাদের তো এত মানে মাটি পড়ে রয়েছে, একটা বিল্ডিং বানায় যদি ভাড়া দিই বেশ ভালোই তো টাকা আসতো, বেকার বেকার এমনি তো মাটি পড়ে রয়েছে।
তো বলছে হ্যাঁ ঠিক আছে ফাইন। তো বলছে লোন নেওয়ার দরকার নেই, মোটামুটি আমগো সেভিংস দিয়ে, মানে ওনার বৌমা অ্যান্ড রথিন বাবুর যা সেভিংস আছে ওটা দিয়ে মোটামুটি, বলছে এখন ফাউন্ডেশন আমরা 2 তলার ফাউন্ডেশন দিয়ে রাখি, গ্রাউন্ড ফ্লোরটা বানাই, প্রথম ভাড়াটিয়া চলে আসুক, তারপর আস্তে আস্তে করে এরকম করে বানিয়ে ইয়ে করবো, মানে মাটিটা আস্তে আস্তে মানে ভাড়ার বাবদে বিজনেস একটা হয়ে যাবে। তো রথিন বাবু বলছে বাহ বেশ ভালো, বুদ্ধিটা তো ভালো। তো ওনারা কি করলেন, ওনাদের যে একটা মানে পোর্শন ছিল যেখানে ওনারা বাগান ঠাগানি মেইনলি করতেন আর কি, তো ওই জায়গাটায় ওনারা ফাউন্ডেশন দিয়ে করলেন, ভিত পূজা করলেন, যেটা হয় আমরা জানি, ভিত পূজা করলেন, এবং আফটার দ্যাট ওই 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা মানে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি ওই তোমার 2 BHK টাইপের করলেন, অ্যান্ড আরো মানে ইচ্ছে করলে আরেকটা পোর্শন করা যেত, মানে আরেকটা বাড়ানো যেত, তো বর্তমান 2 BHK, তারপর আস্তে আস্তে আর কি বাড়াবে। তো কালার ঠালার করে যে ইমিডিয়েট যদি কোনো ভাড়াটিয়া এসছে গো, একটা কাপল এসছে, মানে সে আর কি এই শহরে নতুন ট্রান্সফার হয়ে এসছে এবং ওনার ওয়াইফকে নিয়ে এসছে, এবং বেশ ছিমছাম বাঙালি ফ্যামিলি, খুবই ভালো লাগলো। রথিন বাবুরা কিন্তু বাঙালি, হ্যাঁ আসামে প্রচুর বাঙালি আছে। তো যাই হোক, ওনারা আসছেন অ্যান্ড খুবই ভালো পরিচয় টরিচয় হলো, ওদেরও খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি ওদেরও ছদ্মনামই দিয়ে দিচ্ছি, উত্তম এবং অনামিকা, ওদেরও খুব ভালো লাগলো ওদের বাড়িতে এসে। অ্যান্ড যাই হোক, মাসিমারও শরীর খারাপ, বাতে পড়েই থাকে। তো খুব ভালো কাটছিল যেন দিনগুলি। এই বাড়িতে শিফট হওয়ার ঠিক 2 মাসের মাথায় একটা গুড নিউজ এসছে, অনামিকা প্রেগনেন্ট। কিন্তু আমাদের মধ্যে আছে অনেকেই আমরা জানি যে 3 মাস না গেলে কিন্তু এই বার্তাটা সবার কানে পৌঁছাতে নেই, চুপচাপ করে ঘাপটি মেরে বসে থাকতে হয়, যেই 3 মাস কমপ্লিট হবে তারপর এই সুখবরটা কিন্তু সবাইকে জানাই, তাই তো? তো 3 মাস না হলে কিছু জানাতে পারে না। কিন্তু যখন থেকে অনামিকা প্রেগনেন্ট হয়েছে ওর সঙ্গে কিছু প্রবলেম শুরু হয়েছে। হ্যাঁ, প্রথম দিন যেটা দেখো, এতদিন কিন্তু ওর হাজব্যান্ড তো চাকরি করতে চলে যেত, ও তো ঘরেই থাকতো, ইউজ টু 2 মাস ধরে আছে এই বাড়িতে। একদিন কি হয়েছে, ওর ধরো ফার্স্ট ট্রিমেস্টারে কিন্তু একটু ড্রাউজিনেস আসে, একটু ভমিটিং টেন্ডেন্সি আসে, একটু উইক ফিল হয়, ঠিক আছে? তো রান্না টান্না করে ও না হঠাৎ উইক ফিল হচ্ছে, মানে মনে হচ্ছে কি প্রচন্ড, মানে স্ট্রেস তো হয়েছে বাদই দাও, উইক ফিল হচ্ছে, হালকা হালকা মনে হচ্ছে মাথাটা, তো গিয়ে না চুপচাপ করে শুয়ে আছে, ঘুমোয়নি কিন্তু, চোখ বন্ধ করে এরকম করে মাথায় হাত দিয়ে এরকম করে শুয়ে আছে, নাইটি পরা ছিল। কিন্তু বিশ্বাস করবে না, নাইটির তো দেখো নাইটির ওপরে নয়, যেমন নাইটির নিচে তো আমাদের মানে ধরো পেটটা আছে, ওই পেটটার মধ্যে যেমন কি ঠান্ডা হাত একটা এরকম কেউ বুলাচ্ছে, মানে ও যখন এই স্পর্শটা পেলো চোখ বন্ধ এরকম তাড়াতাড়ি তাকালো, মানে কে কে কে, না কেউ তো নেই, নাইটির উপরে কারোর হাত নেই, কিন্তু পুরো স্পষ্ট বুঝতে পারছিল যেন ভেতরে একটা ঠান্ডা হাতের স্পর্শ স্পষ্ট টের পেয়েছে, কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে ওই অনুভূতিটা কিন্তু নেই, মানে গায়েব হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা জিনিস কি হচ্ছে, এটা কিন্তু প্রেগনেন্সির পরেই কিন্তু ধরা পড়েছে, প্রেগনেন্সির আগে 2 মাসে কিন্তু এই বাড়িতে ছিল, ওরাই নতুন প্রথম ভাড়াটিয়া, নতুন ঘরটা হওয়ার পর। আয়না দেখছে, আয়না মানে ড্রেসিং টেবিল নয়, ওই যে লম্বা দেওয়ালে আয়নাগুলি থাকে না, ও যখনই আয়না দেখে ওর সবসময় মনে হয় আয়নায় ধরো ওপর থেকে ওল্ড পার্ট থেকে কেউ টক 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 আওয়াজ করলে যেমন আওয়াজ হয় না, ঠিক আয়না দিয়ে ওরকম টক 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 আওয়াজ, ও প্রচন্ড বেশি ভয় পাওয়া শুরু করলো, ঠিক আছে? একদিন কি হয়েছে, তোমার দুপুর বেলা ওর সঙ্গে যা প্রবলেম হতো সব দিন দুপুরে হতো, রাত্রেবেলা হাজব্যান্ডের সঙ্গে, হাজব্যান্ড যখন থাকতো তখন কিন্তু ওর সঙ্গে কোনো প্রবলেম হতো না। একদিন না ও তো ভয়ে, আর সেদিন ওই ফিলিংস এর পরে না ও বেডরুমে গিয়ে ঘুমোতে ভয় পায়, আমি তো বললাম 2 BHK, হল রুমে চুপচাপ করে বসে আছে, দেখি কি হল রুমে বৃষ্টিও হয়নি, একদম শুকনা খড় করে, তোমার ইয়ের থেকে সিলিং থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে। তো বলছে বৃষ্টি হয়নি, কিছু হয়নি, ছাদে জলও জমা নেই, চুইয়ে চুইয়ে জল কেন পড়ছে? ও ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় যেই গেছে, আবার থেকে ঠিক ওর মাথার মধ্যেই চুইয়ে চুইয়ে জল, যেখানে আগে বসা ছিল ওখানে কিন্তু জল পড়া বন্ধ হয়ে গেছে, মানে অ্যাজ ইফ ওকে কেউ টার্গেট করে ওকে বিরক্ত করার জন্য এসব করছে। এই কথাটা যখন ওর হাজব্যান্ডকে বলে, অনামিকা ওর হাজব্যান্ড উত্তমকে বলে, তখন উনি বললেন যে দেখো তোমার প্রেগনেন্সি, তোমার হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, ওটার জন্য হয়তো তুমি হ্যালুসিনেট করছো, নাহলে কই আমি যখন থাকি কোনো তো প্রবলেম হয় না। বা এটাও হতে পারে তুমি একাকিত্বে তো ভুগছো, তুমি একটা কাজ করো, তুমি বাবার বাড়ি চলে যাও, এমনিও তো এই সময় অনেক খেয়াল রাখার দরকার, আমি তো তেমন খেয়াল রাখতে পারছি না তোমার, তুমি বাবার বাড়ি চলে যাও। অনামিকা সেটাতেও রাজি হয়নি, বলে না না আমি
আমি চলে গেলে তোমার খাওয়া দাওয়ার প্রবলেম হবে। তো উত্তম কিন্তু বলেছিলেন যে খাওয়া দাওয়ার কি প্রবলেম আছে, আজকাল তো পয়সা দিলে কেউ এসে রান্না করেও দিয়ে যেতে পারে, বা আমি বাইরের থেকে খাওয়াও এনে খেতে পারি, ওটা কোনো ব্যাপার না, আমার আগে তো সব থেকে তোমার সেফটিটা দরকার। তো উত্তম বাবু যখন কিছু বিশ্বাস করলেন না, অনামিকা কিন্তু আর উনি বলতেন না, কিন্তু দুপুরবেলা না উনি ঘরে থাকতে ভয় পেতেন। মানে পুরো মানে কি বলবো, উত্তম বাবু যাওয়ার পরে উনি কিন্তু ওই বাইরে বাইরে কখনো দেওয়ালে বসে মানে ওই দেওয়ার মানে বলে যে ওটাকে কি বলে, চৌকাঠ বলে, চৌকাঠের বাইরে বসে থাকতেন, মানে বাইরে যাতে দেখা যায়, ঘরের ভিতরে উনি থাকতে পারতেন না। আর এই যেহেতু আমি বললাম ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, স্কুল থেকে আস্তে আস্তে দুজনেই প্রায় 5টা 5:30 বাজে, বিকজ স্কুলের পরে ওরা ওদের ব্যাচ পড়াতো, যেটা অনিমাদি বলেছে, বলে 6টা 6:30টাও বাজে, কারণ ওরা ব্যাচ পড়িয়ে তারপরে আসতো। তারপর হলো ওর শ্বশুর মশাই, মানে শ্বশুর মশাই না, বাড়ির মালিক আর কি, উনি মুদিখানায় কাজ করেন, ওনার ওয়াইফ তো বাতের পেশেন্ট, আসতেই পারে না। তো ও যে দিনের পর দিন এরকম বাইরে কাটাতো, এই জিনিসটা কিন্তু কেউ লক্ষ্যই করেনি বা টেরই পায়নি। আর ওর হাজবেন্ডই যেখানে ওকে বিশ্বাস করে না, এই কথা আর কাকে বলবে, ওরা তো উল্টা হয়তো ওর উপর হাসাহাসি করতেই পারে, রাইট? তো যাই হোক, একদিন কি হয়েছে, আরেকটা জিনিস মানে ও ফিল করতো অনামিকা, যে খুব গন্ধ পেত, এগুলি কথা সব ওর হাজবেন্ডকে বলেছে বলেই কিন্তু পরে এই কথাগুলি হাজবেন্ড রিভিল করেছিল, যে অনামিকা কিন্তু এই প্রবলেমের কথা বলতো আর কি। একদিন কি হয়েছে তোমার, ওর হাজবেন্ড, আমি তো বললাম রাত্রে কোনো রকমের অসুবিধা হতো না, একদিন ওর হাজবেন্ড পুরো বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু অনামিকা দেখছে তোমার ছাদের উপরে যেমন কেউ নখ দিয়ে আছড়ালে খড়াং 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 শব্দ হচ্ছে না, ওইরকম শব্দ হয়, ঠিক আছে? অনামিকা ভয় পেয়ে ওর হাজব্যান্ডকে যেই ডেকেছে, বলছে দেখো দেখো শব্দ শুনতে পাচ্ছ, কিসের শব্দ? কোনো শব্দ কিন্তু ওর হাজব্যান্ড শুনতে পারেননি। হ্যাঁ, বলছে তুমি, মানে ওর হাজব্যান্ড এখন ভয় পাওয়া শুরু করেছে, ওর মেন্টাল কোনো প্রবলেম হওয়া শুরু করেছে কিনা, ওর মেন্টাল কোনো কিছু ইস্যু হওয়া শুরু করেছে কিনা। যাই হোক, এগুলি করতে করতে আবার কিন্তু হাজব্যান্ড বারবার অনামিকাকে বলছিল যে তুমি চলে যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, বাবার বাড়িতে গিয়ে থাকো, কিন্তু অনামিকা কিন্তু রাজি হননি, হয়ে গেলেই হয়তো ভালো ছিল। তো অনামিকা 3 মাস কমপ্লিট হয়নি, একদিন ওর হাজব্যান্ড বাড়িতে এসে দেখে দরজা আধ খোলা, এবং অনামিকা ফ্লোরে পড়া, মুখ দিয়ে পুরো ফেনা গ্যাসলা বেরিয়ে গেছে, এবং হাজব্যান্ড যখন টাচ করে দেখে অনামিকা কিন্তু নেই, অনামিকার মৃতদেহ পড়েছিল। মানে ওদের বেশি দিনও হয়নি বিয়ে হয়েছে, ফার্স্ট বাচ্চা আসবে, আর সেখানে ওর বউ, মানে তখন না ও নিজেকে নিজে, হয় না যে ওই সময় মানুষের মনে এটাই আসে যে ওর কথাগুলি বিশ্বাস করে যদি ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতাম বা কিছু যদি করতাম, আমার বউটা বেঁচে যেত। নিজেকে নিজে দোষারোপ করা শুরু করেছে, ও তো বুঝতেই পেরেছিল নেই, তথাপিও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওখানে কারণ দেখিয়েছে হয়তো, মানে ভয় পেয়েছে ওর মানে তোমার হার্ট অ্যাটাক হয়েছে, মানে হৃদযন্ত্র বিকল হয়ে গেছে, হ্যাঁ আমাকে অনিমাদি এরকম হয়েছে, বিকল হয়ে গেছে, ওটাতেই তারপর উনি মারা যান। তো মানে বাড়ির রথিনবাবুর কথা ভাবো, নতুন বাড়ি বানিয়েছে, অ্যান্ড 4-5 মাসের মাথায় এরকম একটা মৃত্যু। অ্যান্ড ওই বাড়িতেই কিন্তু অনামিকার কাজ হয়েছে, অনামিকার মা বাবা এসছে, শ্বশুর শাশুড়ি এসেছেন, আর কাঁদতে কাঁদতে, এইটুকুনি বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ এটা তো কেউ এক্সপেক্ট করেনি, উল্টা এক্সপেক্ট করেছিল একটা ছোট্ট মেম্বার আসবে, ওরা তো ভুলেও হয়তো ভাবতেও পারেনি, কল্পনাতেও কারো আসে না যে একটা নতুন প্রাণ আনতে যাচ্ছে সেই থাকবে না এত ছোট বয়সে। তো যাই হোক, উনি এখানে অনামিকার সব কাজকর্ম করে ওনারা তো চলে গেলেন, বাট রথিন বাবুরা কি করলেন, রথিন বাবুরা নিজে ইনিশিয়েটিভ নিয়ে, যেহেতু এই ঘরে একটা মর্মান্তিক জিনিস হয়ে গেছে, কীর্তন দিলেন, ঠিক আছে, বৈষ্ণব ডেকে কীর্তন দিলেন, এবং কীর্তন দেওয়ার পর ওরা বলেছে ভাড়াটিয়া তো বসাবো, ঘর বানিয়েছে, তো একটা ফ্যামিলি বসিয়েছে এবার, মা বাবা ভাই বোন মোটামুটি বড়, ভাই চাকরি করে, বিয়ে হয়নি, নতুন চাকরি পেয়েছে, ওই ধরো 24-25 বছর, বোন ছোট, বোন ধরো ওই 19-20 বছর, ও পড়াশোনা করছে। তো সব ঠিকঠাক ছিল, প্রথম শুরু হয়েছে সেই বোনটা, মানে যে নতুন ভাড়াটিয়া এসছে, ছোট বাচ্চা মেয়েটার, মানে 19-20 বছরের মেয়েটার সাথে, তিথির সাথে। সো তিথি না, মানে ওর মুড সুইং হচ্ছিল, কিন্তু এতদিন কিন্তু তিথি মানে মোটামুটি জলি টাইপের, ইয়ার্কি ঠাট্টা, বাবার গাল টিপছে, মার গাল টিপছে, ওকে বকা দিলে হাত ধরে, মানে হাতে কুটু কুটু দিয়ে পালিয়ে যাচ্ছে, এরকম জলি টাইপের মেয়ে। ওর মুড সুইং হওয়া শুরু করেছে,
প্যাথেটিক তখন হয়েছে একদিন, ওর মা মানে দেখছে ওর তিথি ওর রুমের দরজা খুলছে না, আর তাড়াতাড়ি দরজা খুল তাড়াতাড়ি দরজা খুল বলে ধাক্কাতে 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 ধাক্কাতে, যদিও এই ঘরটা বেশি মানে পুরনো নয়, নতুন ঘর। তো কি হয়েছে তোমার, ওর দাদাও এসে ধাক্কাতে ধাক্কাতে মোটামুটি সিটকানির যে উপরের ইয়েটা খুলেই গেছে এতটা ধাক্কা দেওয়ার পর। তো সিটকানির ওটা উপরের ইয়েটা খুলে যাওয়াতে দরজাটা খুলে গেছে। গিয়ে দেখছে তিথি নিজের ওড়না দিয়ে ফ্যানের মধ্যে বুঝে যাও আত্মহননের চেষ্টা করছে। মানে তিথির মা তো তিথিকে জোরে থাপ্পড় মেরেছে, বলে তোর হয়েছে কি, তুই কেন ইয়ে করতে যাচ্ছিস, এসব কি করছিস, তুই পাগল হয়ে গেছিস। থাপ্পড় খেয়ে না তিথি একবার ওড়নার দিকে তাকায়, একবার পাখার দিকে তাকায়, বলছে মা আমি আমি ওড়না কেন, আমি আমি এখানে কি করছিলাম। বলছে তুই ফাজলামি মারছিস, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, কি জীবনে এত দুঃখ তুমি এগুলি করতে চলেছে। ও তো কাঁদো কাঁদো বলে মা আমি নিজেও জানি না আমি কি, আমি কেন মরবো, আমার তো কোনো দুঃখ নেই কষ্ট নেই মা, আমি তো হাই হি করে করে থাকি, হ্যাঁ আমি কেন মরতে যাব। তো দাদা বলছে আমিও তো ওটাই চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি তুই এগুলি কেন করতে যাচ্ছিস, কি প্রবলেম হয়েছে, বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে, বয়ফ্রেন্ডের প্রবলেম। যে দূর বয়ফ্রেন্ডের প্রবলেম, আমার ওরকম বয়ফ্রেন্ডই নেই, ভালো একটা সুন্দর ছেলেই পেলাম না। ও তখন আবার আমি বললাম না মাজা সবসময় ইয়ার্কির মধ্যে থাকে, এই কাণ্ড করতে গেছে ওইখানে আবার ওর দাদাকে বলছে একটা সুন্দর ছেলে আমি পেলাম না, তুই খুঁজে দেন না তোর বন্ধু মহলে যদি থাকে। তুমি জাস্ট ভাবো, তো ওই মেয়েটা কেউ কল্পনা করবে যে ওই মেয়েটা ওই কাণ্ড করতে গেছিল জাস্ট হয়তো 2-3 মিনিট আগে। মানে তখন না ওর দাদা বলছে তুই কি আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলি। বলছে দাদা আমি নিজেও বুঝতে পারছি না, আমি ওখানে এই দেখো প্র্যাঙ্ক করলে আমি কোনোদিনও এরকম প্র্যাঙ্ক করবো না, তোমরা জানো আমার আমি এরকম অসুস্থ নই। তো ওরা বলছে সত্যি ওর বোন বোন প্র্যাঙ্ক করে, বাট সেটা হেলদি, এরকম তো না, এরকম কে করতে যাবে। ওর দাদার সঙ্গেও কিন্তু ইনসিডেন্ট শুরু হচ্ছে। আচ্ছা তিথি কিন্তু এটা ফর দ্য ফার্স্ট টাইম না, এরপরেও কিন্তু একাধিকবার আত্মহননের চেষ্টা করেছে, ওর মা বাঁচিয়ে নিয়েছে, আর এটাই ওদের টনক নড়েছে। হ্যাঁ ওর দাদা কি দেখতো, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, দেখতো কি এই যে ওরা তো 2 BHK তে থাকতো, তো মা মেয়ে একসাথে ঘুমাতো, আর মেয়ে এই তিথি যখন এই কাণ্ড শুরু করেছে ওকে তো একা রাখা প্রশ্নই ওঠে না। মা মেয়ে একসঙ্গে ঘুমাতো, বাবা একটা রুমে ঘুমাতো, লিভিং রুমে একটা তোমার ডিভানের মধ্যে ওর ভাই ঘুমাতো, আর তোমার ওই লিভিং রুমেই কিন্তু তোমার অনামিকাকে মৃত অবস্থায় পায়। তো এই ইনসিডেন্টের 3-4 মাস পরে কিন্তু ওরা এই বাড়িতে এসছে, হ্যাঁ এই ফ্যামিলিটা। তো ও স্বপ্ন দেখতো, মানে ভাইটা স্বপ্ন দেখতো কি, যে তোমার একটা মানে মহিলা, হ্যাঁ মানে খালি ওয়াক ওয়াক করে বমি করছে, হ্যাঁ ওয়াক ওয়াক খালি বমি করছে, বমি করতে করতে মানে নিথর হয়ে যাচ্ছে ওরকম টাইপের, অথচ মহিলাকে চেনে না। ওর মাকে বলেছে মা জানো আমি কালকে স্বপ্ন দেখেছি, সেম আমাদের লিভিং রুমটাই দেখেছি, আর দেখেছি একটা ভদ্রমহিলা খালি বমি করছে। তো বলছে জানি না, হ্যাঁ কি হচ্ছে আমাদের সাথে, তোর বোনও এরকম করতে যাচ্ছে, আমার তো এখন ভয় লাগা শুরু করেছে। তো এই বাড়িটাতে এসছি, তোর মা বাবা তো খোঁজ খবর নিয়ে দেখলো খুবই ভালো, মানে মালিক বলে খুবই ভালো, ওনার ছেলে ছেলে বৌমাও মাস্টার, হ্যাঁ তো ওর জন্য এসছি, এমনি তো সত্যিই ভালো, বাট ঘরটাতে এরকম কেন প্রবলেম হচ্ছে। তো এগুলি করতে করতে তোমার কি হলো, ভদ্রমহিলা রান্না করার জিনিস নষ্ট হওয়া শুরু করলো। দেখো গরমের দিন হলে বেশি গরম করলে হয়, কিন্তু বেশি গরম পড়ুক আর যাই পড়ুক, তুমি জাস্ট রান্না করেছো তার 1 ঘন্টার মধ্যে নিশ্চয়ই তরকারি ফেনা ফেনা উঠবে না। তুমি মাংস রান্না করেছো আধা ঘন্টার মধ্যে সেই মাংসের উপরে ছাতা, কালো যে ছাতা ছত্রাক পড়ে যায় ওইরকম নিশ্চয়ই হবে না। এগুলি হওয়া শুরু করলো, আবার এটার জন্যই ওদের কিন্তু আরো বেশি সন্দেহ হওয়া শুরু করলো। এই কথাটা যখন ওনার বাবাকে বললেন, বাবা আশেপাশের মানুষের সঙ্গে খোঁজ খবর নেওয়া শুরু করলেন যে কি হচ্ছে না হচ্ছে এই বাড়িতে, তখন জানা গেল যে একটা পরিবার, প্রথম পরিবার যে এসেছিল গর্ভবতী হয়েছিল স্ত্রী, মানে এটা পরে অনামিকার হাজবেন্ড রিভিল করেছিল, ও তো মানে পুয়াতে ছিল, ওর মা কান্না করে বিলাপ করছিল, তখন ওরা জানতে পারে। তো ও হঠাৎ মারা যায়, মেয়েটা নাকি ভয় পেত। তখন ওদের ডাউট হয়, ওরা মালিক পক্ষ মানে রথিন বাবুদের সব কথা খুলে বলে এই বাড়িতে আসার পর কি কি প্রবলেম হচ্ছে। তো রথিন বাবু বলে যে কি করা যায়, তো বলছে যে কোনো ভালো বেজ, যেহেতু বললাম আসামের কোনো বেজ মায়ঙ্গের কোনো তান্ত্রিক বেজ যদি থাকে, তো মায়ং থেকেই নাকি একজন বেজকে নিয়ে যাওয়া হয়, এবং মানে যেহেতু উনি মাস্টার ছিলেন ওনার ছেলে অনেকে জান পেঁচান, এবং স্যারদের তো অনেকেই শ্রদ্ধা করে, তো স্যার জানতেন এরকম একজন মানুষ আসছে মায়ঙের বেজের সঙ্গে বেশ ভালো পরিচিতি। তো বেজ আসার পর উনি বললেন যে তোমাদের এই পুরো বাড়িটা না ভাঙতে হবে, ওনাদেরকে বলছেন আপনারা নতুন বাড়ি দেখে উঠে যান, আপনারা এই বাড়িতে থাকবেন না, কারণ এই প্রবলেমগুলি হবে। তারপরে বেজ যেটা কথা রিভিল করলো,
হলেও হতে পারে, যেহেতু এটা রথীন বাবুর বাবা কিন্তু এই প্রপার্টিটা কিনেছেন, ঠিক আছে। অ্যান্ড আগে কাঁচা বাড়ি ছিল, রথীন বাবু আস্তে চেষ্টা চরিত্র করে বিল্ডিং বাড়ি, তারপর তো আস্তে আস্তে মানে ওনার ছেলে বলেছে বিজনেসের জন্য প্রপার্টির ইয়ে করতে, মানে ভাড়া বসাতে। বলছে যে তোমার যে বাড়িটা করেছো ওটা ঠিক আছে, কিন্তু এই বাড়িটার নিচে কবর আছে এখনো, তোমার বাড়ি ভাঙতে হবে, ওই কবরের সবকিছু খোদাই করে সব ওইগুলি বের করতে হবে, কারণ এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তুমি যদি ভাবো বাড়িটা ভেঙে খালি রেখে দেবে, এরকম করলে হবে না, উৎপাত কিন্তু তারপর তোমার ঘরেও চলে আসবে। এটাকে পুরো খনন করো। তো খনন করতে 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 ভেঙেছে। বেজ কিন্তু প্রায় আমাকে যেটা অনিমাদি বলেছে যে প্রায় অনেক দিন কিন্তু রুমকি উনি ওনাদের বাড়িতে গেছে, মানে বেজকে নিয়ে আসতে হয়েছে। যখন পুরো ভাঙার পর খোদাই করার পর হাড্ডি পেয়েছে, অ্যান্ড বেজ ওই হাড্ডিতে কিছু রিচুয়ালস করেছে শান্তি দেওয়ার জন্য। তারপর রিচুয়ালস করার পর বেজ কিন্তু হাড্ডিটাকে নিয়ে গেছে। উনি কি করেছেন না করেছেন অনিমাদিও জানেন না, রথীন বাবুরাও জানেন না, ঠিক আছে। হয়তো নিশ্চয়ই কোনো কিছু তো একটা ক্রিয়া করার জন্যই নিয়েছেন। অ্যান্ড আমি আগেও বলেছি মায়ং বলতেই অনেকে ভয় পায়, কিন্তু মায়ং কিন্তু ভয়ের জায়গা নয়, ওখানে বেজরা কিন্তু হিল করেন ওনারা। হ্যাঁ, ওইসব মানে বেকার বেকার ভয় দেখিয়ে লাভ নেই মানুষকে। আমি নিজে আসামে বহুতবার মায়ং গেছি, এবং মায়ং নিয়ে একটা পুরোপুরি ডকুমেন্টারি, মায়ংয়ে কি কি কাজ হয় সেই সব প্রুফ কিন্তু তোমরা কথায় গল্পেই পেয়ে যাবে, মায়ং বলে সার্চ করলেই পেয়ে যাবে। আমি পার্টিকুলারলি গিয়ে তোমাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি। তাই ওদের নামে না, এখন আমি তো জানি মানুষগুলি কেমন, খুবই ইনোসেন্ট, ওই উল্টাপুল্টা কথা শুনলে সত্যি আমার নিজের দেশের মানুষ তো খুব খারাপ লাগে গো। তো যাই হোক, তারপরে কিন্তু পুরো হিল হয়ে গেছিল, কোনো প্রবলেম হয়নি। তারপরে ওরা বাড়ি করেছে, কিন্তু মানে আরো ইয়ে উঠিয়েছে, কিন্তু পার্টিকুলারলি ওই 2 BHK জায়গাটা কিন্তু ছেড়ে দিয়েছিল। তো অনিমাদি বলছে ওটা কিন্তু এখনো ছাড়াই আছে, ওটার মধ্যে কিচেন গার্ডেনিং হয়, যদিও সবকিছু করে দিয়েছে ব্যাচ, তবুও ওদের একটা ভয় লেগে রয়েছে। আসলে কি বলে না যে ওই চুন খেয়ে যদি মুখ পুড়ে যায়, মানুষের দইও কিন্তু ভয়ে ভয়ে চাখে, তাই তো ওটাই হয়ে গেছে। আর এটা হওয়া হয়তো স্বাভাবিক, সেটা আমার সঙ্গে হলেও হয়তো আমি এটা করতাম, আপনাদের সঙ্গে হলেও হয়তো আপনারা ওরকম করতেন। তো এই ছিল একটা অনিমাদির পাঠানো ঘটনা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রচুর প্রচুর লাইক হাইপ করুন। এবং আমি প্রতি শনি এবং মঙ্গলবার আসি লাইভে, বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। হ্যাঁ, শনি মঙ্গলবার রাত 8টায় আসি লাইভে, বৃহস্পতিবার এপিসোড চলে আসে রাত 8টায়। আমার দ্বিতীয় চ্যানেল জীবনের 1001 গল্প দেখতে ভুলবেন না। প্রচুর প্রচুর লাইক শেয়ার চাই, এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে বা লাইভ সেশনে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন। নমস্কার।